সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ওয়ালটন প্রেজেন্স খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার খবর দিয়ে। বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব। প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশ এই শিরোপা জিতল। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল টুর্নামেন্ট। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওরিয়েন্টেড ফুড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রবীণ ক্রীড়া সংগঠক মাহবুবুজ্জামান। এবারের আসরে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের ৯ নং জার্সিধারী মোহাম্মদ সোহাগ হোসেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, আর রানার্স আপ হয়েছে বাংলাদেশ আনসার। ফাইনালের প্রথমার্ধে দুই দলের মধ্যে বেশ লড়াই হয়। ১৪ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ। এবারের আসরে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এবং টিম হ্যান্ডবল ঢাকা এই 4টি দল অংশগ্রহণ করেছিল। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ খেলোয়াড় তৈরির আহ্বান জানিয়ে বলেন, কমবেশি যাই হোক, যে কোনো টুর্নামেন্টে খেলোয়াড়দের জন্য প্রাইজ মানি থাকা উচিত। বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকে হয়েছে এবং অত্যন্ত প্রাণবন্ত খেলা আমরা উপহার খেলোয়াড়রা দিলেন আমাদেরকে, এবং আমি অভিনন্দন জ্ঞাপন করছি। আমি আশা করি যে এই ধরনের খেলাধুলি ভবিষ্যতে অব্যাহত থাকে, তাদের প্র্যাকটিসগুলো যদি অব্যাহত থাকে এবং এটার থেকে যদি অবস্থা তারা আরেকটু ভালো করতে পারে, তাহলে অবশ্যই তাদের দিয়ে বাংলাদেশের ভবিষ্যতে ভালো কিছু করা সম্ভব। আমার কথা হলো যে প্রত্যেকটা টুর্নামেন্টই কম হোক বেশি হোক যেটাই হোক, অল্প হলেও আমাদের প্রাইজ মানি থাকা উচিত। প্রাইজ মানি থাকলে একটু উৎসাহিত হয় মানুষ, খেলাধুলা উৎসাহিত হয় এবং তারা আরও আগ্রহী হয়। খেলোয়াড়রাও এখান থেকে কম বেশি যখন তারা পায়, সেটা তারা তখন এটাকে অনেক বেশি মানে তাদের খেলোয়াড়ি জীবনে এটা কিন্তু মানে তাদের ভবিষ্যৎটাকে সিকিউর করার জন্য এটা কাজে লাগে। তা আমি মনে করি যে এই ধরনের প্রাইজ মানি প্রত্যেকটা টুর্নামেন্টই কম হোক, তারপরেও চালু রাখা উচিত। ফাইনালে ম্যাচের দ্বিতীয়ার্ধে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ পুলিশ। সোহাগ হোসেন বাংলাদেশ পুলিশের হয়ে সর্বোচ্চ 14টি গোল করেন। ফাইনালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে 31-26 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশ এই শিরোপা জিতল। ক্রীড়া সাংবাদিকরা খেলাধুলার খবর অন্যের কাছে পৌঁছে দেওয়ার কাজে এতটাই ব্যস্ত থাকেন যে নিজেরা আলাদা কোনো খেলায় অংশ নেওয়ার সুযোগই পান না। তবে কর্মব্যস্ত ক্রীড়া সাংবাদিকদের ষষ্ঠবারের মতো খেলায় অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বা বিএসপিএ। এবার 6টি ডিসিপ্লিনের 9টি ইভেন্টে অংশ নিচ্ছে বিএসপি এর সদস্যরা। ক্রীড়া সাংবাদিকদের এই কার্নিভালে টানা 4র্থবারের মতো পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ। মার্সেলের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আয়োজনে 27শে অক্টোবর থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শুরু হয়েছে মার্সেল বিএসপিএ স্পোর্টস কার্নিভাল 2020। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কার্নিভালের আর্চারি ইভেন্টের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন। এই স্পোর্টস কার্নিভালের সবকটি ডিসিপ্লিনের খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সেই
অনুষ্ঠিত হবে। করোনার কারণে গতবারের চেয়ে এবার 3টি ডিসিপ্লিন কমানো হয়েছে। আমরা বিভিন্ন সময় দেখি যখন বাংলাদেশ টিম বা অন্যান্য ডিসিপ্লিনের বাংলাদেশের খেলা চলে, তখন দেখি যে তাদের মধ্যেই এক ধরনের উত্তেজনা কাজ করে। সুতরাং এই খেলাগুলো মানে তারা উপভোগ করে, নিজেরাও কোনো সময় নিজেরা যদি খেলার সুযোগ পায় তারা কেমন করে সেইটা দেখার জন্যই বেসিক্যালি আমরা এটা করি। কিছুটা দিন 10 দিন 15 দিন একটা আনন্দের মধ্যে দিয়ে পার করবে, নিজেরা খেলে। এখানে কোনো সিরিয়াস কোনো ইস্যু না, যে হলে যে নিজেরা কিছুদিন আমরা সবাই মিলে একটা আনন্দ করলাম, এটাই হলে যে আমাদের মূল উদ্দেশ্য। এই ইভেন্টে বিএসপি এর 21 জন সদস্য অংশ নেন। ইভেন্টটিতে চ্যাম্পিয়ন হয়েছেন অলোক হাসান, রানার্স আপ হয়েছেন AKM কামরুজ্জামান হিরু। প্রিলিমিনারি রাউন্ডে অলোক এবং AKM কামরুজ্জামান হিরু সমান 19 পয়েন্ট সংগ্রহ করেন। টাইব্রেকারে হিরুকে হারিয়ে এই ইভেন্টে তৃতীয়বারের মতো সেরা হন অলোক। এই ইভেন্টে তৃতীয় হয়েছেন আবু হুরায়রা তামিম। 6 নভেম্বর সকালে BSPA কার্যালয়ে অনুষ্ঠিত হয় দাবা ইভেন্ট। এবার সর্বমোট 6টি ডিসিপ্লিনের 9টি ইভেন্টের প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। করোনার কারণে এবার এই আয়োজন কিছুটা কমেছে। এ নিয়ে তৃতীয়বারের মতো এই আয়োজনে পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছে ওয়ালটন গ্রুপ। করোনাকালীন সময়েও ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করার জন্য আমাদের প্রত্যেকটা স্পোর্টস খুবই ইম্পর্ট্যান্ট বলে আমরা মনে করি। আর যেহেতু দাবা বুদ্ধিমত্তার খেলা এবং এই খেলাটা শুধুমাত্র যে করোনাকালীন সময়ে ঘরের মধ্যে বসেই সবাই উৎসাহিত হচ্ছে এমন না, আমরা ঘরে রাখার জন্য দাবা ফেডারেশনের সঙ্গে আমাদের বেশ কয়েকটি টুর্নামেন্টের ব্যাপারে আমরা এগ্রি করেছি। সেকেন্ড ডিভিশন দাবা আমরা খুব শীঘ্রই শুরু করব। এরপরেও অন্যান্য যে খেলাগুলো আছে দাবার পর্যায়ক্রমে আমরা প্রতি বছর যেভাবে দাবা ফেডারেশনের সঙ্গে কাজ করি ওয়ালটন পরিবার, ঠিক সেভাবেই আমরা কাজ করব। এবারের কার্নিভালের ইভেন্টগুলো হলো ব্যাডমিন্টন একক, ব্যাডমিন্টন দ্বৈত, দাবা, শুটিং, ক্যারাম একক, ক্যারাম দ্বৈত, টেবিল টেনিস একক, টেবিল টেনিস দ্বৈত ও আর্চারি। মুজিববর্ষ ফেডারেশন কাপ তাইকোয়ান্ডো প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার ও ভিটিপি দলগতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ, আনসার, বিজিপি, বিজেএমসি সহ সারা দেশের 10 সংস্থায় প্রায় 150 জন পুমসে প্রতিযোগী অংশগ্রহণ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ফেডারেশন কাপ তাইকোয়ান্ডো প্রতিযোগিতা। বাংলাদেশ তাইকোয়ান্ডো ফেডারেশনের উদ্যোগে মোহাম্মদপুর তাইকোয়ান্ডো ক্লাবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 2 দিনব্যাপী মুজিববর্ষ ফেডারেশন কাপ তাইকোয়ান্ডো প্রতিযোগিতায় সারা দেশের 10 সংস্থার প্রায় 150 জন পুমসে প্রতিযোগী অংশগ্রহণ করে। বাংলাদেশ পুলিশ, আনসার, বিজিবি, বিজেএমসি সহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থার খেলোয়াড়েরা পুমসে ক্যাটাগরির নিয়ম অনুযায়ী শারীরিক কসরত প্রদর্শন করেন। বিশ্ব মহামারী করোনার কারণে তাইকোয়ান্ডোর পুমসে ইভেন্টে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনসার ও ভিটিপি দল পুরুষ ও মহিলা পুমসে ইভেন্টে 8টি স্বর্ণ, 8টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ পদক পেয়ে দলগতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। 3টি স্বর্ণ, 4টি রৌপ্য ও 5টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার্স আপ হয়েছে বিজেএমসি। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল হাসান ফরিদি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহ পরিচালক মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির, ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল এবং সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। ওয়েস্ট ইন্ডিজের শিরোপাজয়ী 2টি টি-20 বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ স্কোয়ার মার্লন স্যামুয়েলস সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। একসময়ের তারকা এই ক্রিকেটার অনেকটা নীরবেই বিদায় বললেন। গত জুনেই স্যামুয়েলস বোর্ডকে তার অবসরের ব্যাপারটি জানায়। ফলে 2018 সালের বাংলাদেশ সফরই এই ডানহাতি ক্যারিয়ারের শেষ হয়ে থাকল।
So there he is, Marlon Samuels in at number 3. He's been playing absolutely. সফলতা ও বিতর্কের সমন্বয়ে গড়া স্যামুয়েলস ক্যারিয়ারে অনেক কিছু দেখেছেন। 2012 কলম্বোর টি-20 ফাইনালে নেমে শুরুটা বেশ ধীরেই করেছিলেন তিনি, তবে সময়ের সঙ্গে সঙ্গে বিধ্বংসী হয়ে ওঠেন স্যামুয়েলস। লাসিথ মালিঙ্গা ও মেন্ডিসের মতো তারকাদের ছাতু বানান। শেষ পর্যন্ত 56 বলে 78 রান করেন। পরে স্পিন বোলিংয়ে 4 ওভারে 15 রানে একটি উইকেট নিয়ে দলের শিরোপা নিশ্চিত করেন। 4 বছর পর ফের জাদু দেখান স্যামুয়েলস ইংল্যান্ডের বিপক্ষে কলকাতার ফাইনালে 66 বলে 85 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ফের বিশ্বকাপ জেতান। আর বৈশ্বিক কোনো আসরের ফাইনালের দুবার ম্যাচ সেরা হওয়া একমাত্র ক্রিকেটার হিসেবে নাম লেখান। 2000 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া স্যামুয়েলস 71 টেস্টের ক্যারিয়ারে 32.64 গড়ে 3917 রান করেছেন তিনি। ওয়ানডেতে 207 ম্যাচে 5606 রান করেছেন। টি-20তে 67 ম্যাচে 1611 রান করেছেন। বল হাতেও তিনি ছিলেন দারুণ কার্যকর। নেপালের সাথে প্রীতি ম্যাচ খেলতে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ ফুটবল দল। করোনা ভাইরাস মহামারীতে এতদিন খেলা কিংবা অনুশীলনের বাইরে ছিলেন ফুটবলাররা। অনুশীলন করছেন তারা বাফুফের নির্দেশনা মেনেই। দীর্ঘদিন পর মাঠে ফেরার আনন্দের সাথে নেপালের সাথে জয়ের ব্যাপারেও আশাবাদী বাংলাদেশের ফুটবলাররা। করোনা ভাইরাস মহামারীর কারণে গত 7 মাস মাঠেই নামতে পারেননি ফুটবলাররা, তবে নিজেদের ফিট রাখতে করেছেন ব্যক্তিগত অনুশীলন। আগামী মাসে নেপালের বিপক্ষে 2 আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন তারা। হিমালয় কন্যা নেপালের কাছে টানা 2 ম্যাচ হারলেও প্রীতি ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী লাল সবুজের দল। দীর্ঘদিন খেলার মধ্যে না থাকায় ভালো প্রস্তুতিও নেই ফুটবলারদের। এই প্রীতি ম্যাচ দুটোকে লিগে ভালো খেলার প্রস্তুতি হিসেবে মনে করছেন জাতীয় দলের রক্ষণভাগের খেলোয়াড় রহমত মিয়া। মেইনলি হচ্ছে আমাদের খেলার বেশি সময় নেই, 13 তারিখ অ্যান্ড 14 তারিখ। তো আমাদের এই মুহূর্তে সবথেকে জরুরি হচ্ছে নিজেদের সুস্থ থাকা আর ফিট থাকা। তো এখনই যদি সবাই প্রেশার দিয়ে ইনজুরিতে পড়ে যায়, খুব কম সময় আছে নিজেকে রিকভার করে আবার মাঠে আসার। সো এই জন্যই প্রেশারটা কম দিতে বলছে, যাতে গ্র্যাজুয়ালি আমরা আপ করতে পারি। আমাদের জন্য ভেরি শর্ট টাইম হয়ে গেছে, বাট ইম্পসিবল না। আমরা যদি আমাদের প্রপার গাইডলাইন অনুযায়ী যদি আমরা তাদেরকে টেক কেয়ার করতে পারি এবং তারা যদি আমাদেরকে কোঅপারেট করে, ফিটনেস লেভেলটাকে গেইন করা যায়। কারণ আমরা প্রিভিয়াসলি কিন্তু তাদেরকে আমরা টোটালি একটা অবজারভেশন আমরা রেখেছিলাম তাদেরকে, এবং তারা কিন্তু আমাদেরকে টাইম টু টাইম রিপোর্ট করেছে এবং তাদের মানে ট্রেনিং শিডিউলটাতে তারা ফলো করেছে, সেটা আমরা স্যাটিসফাইড ছিলাম। প্রীতি ম্যাচে নেপালকে হারানো কিংবা আসন্ন লিগে ভালো খেলার চেয়েও মাঠে ফেরার আনন্দই ফুটবলারদের কাছে বড় হয়ে উঠেছে। 7 মাস 8 মাস পরে আমরা যেহেতু মাঠে ফিরতেছি, তো সব প্লেয়ারই উদ্গ্রীব মাঠে ফেরার জন্য। এখন কম সময় আছে আমাদের হাতে, আমরা বুঝতেছি। তারপরেও আমরা নিজেদেরকে চেষ্টা করতেছি। আমরা তো আলাদাভাবে প্র্যাকটিস করছি, সামনে যে কয়টা দিন আছে নিজে কঠোর পরিশ্রম করে ভালো কিছু করার আশায়। কারণ অনেক দিন পর মাঠে ফিরতেছি, এটা আমাদের জন্য খুবই আনন্দের। আমরা মাঠে থাকতে চাই, যত কম টাইমই হোক আর বেশি টাইমেই হোক। ঢাকা রিপোর্টার্স ইউনিট ডিআরডিউ আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে সাবেক সভাপতি সাধারণ সম্পাদক একাদশকে 44 রানে হারিয়েছে বর্তমান কার্যনির্বাহী কমিটি। ম্যাচের সেরা হন বিজয়ী দলের রিয়াজ চৌধুরী। রজত জয়ন্তী উপলক্ষে এই প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 8 ওভারে 2 উইকেট হারিয়ে 103 রান করেন কার্যনির্বাহী কমিটির ব্যাটসম্যানরা। দলের পক্ষে সর্বোচ্চ 47 রান করেন রিয়াজ চৌধুরী। দ্বিতীয় সর্বোচ্চ 10 রান করেন হাবিবুর রহমান। 104 রানের জয়ের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত 8 ওভারে 2 উইকেট হারিয়ে 59 রানেই শেষ হয় সাবেক সভাপতি সাধারণ সম্পাদক একাদশের। সর্বোচ্চ 15 রান করেন
মুরসালিন নোমানি, 13 রান করেন রাজু আহমেদ। ম্যাচের সেরা হন বিজয়ী দলের রিয়াজ চৌধুরী। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন বলেন, সাংবাদিকদের সাথে ওয়ালটনের সম্পর্ক অনেক দিনের, তাই সংবাদকর্মীরা কিছু করলেই তাদের পাশে থাকার চেষ্টা করে ওয়ালটন। আমরা তাইকোন্ডো, পুমসে থেকে শুরু করে বেসবল, নারী বেসবল, পুরুষ বেসবল, পেসাপালো, মিক্সড এবং কারাতে কাতা চ্যাম্পিয়নশিপ, যেটা ঢাকার বাইরে অনুষ্ঠিত হয়েছে, এটাকেও আমরা পৃষ্ঠপোষকতা করে মাঠে নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের আলটিমেট টার্গেট হলো যে প্লেয়ারদের সংখ্যা বাড়ানো এবং খেলার কোনো বিকল্প নাই। এই করোনাকালীন সময়ে যত বেশি ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করতে পারবো, আমরা তত বেশি সুস্থ থাকবো বলে আমরা মনে করি। প্রীতি ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় ডিআরইউর স্পোর্টস সাব কমিটির সদস্যদেরকেও ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। সম্মানিত দর্শক, এই মুহূর্তে খেলার জগৎ অনুষ্ঠানের আজকের আলোচনা পর্বে আমার সাথে উপস্থিত আছেন বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিওন। তার সাথেই কথা বলবো বর্তমানে যে টুর্নামেন্ট চলছে সেটি নিয়ে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। লিওন ভাই, দেখতে পাচ্ছি যে একটি আয়োজন চলছে সামার হিউ ওপেন ক্যারাম টুর্নামেন্ট 2020। এই প্রোগ্রামটি বা এই ইভেন্টটি নিয়ে আগে আপনার কাছ থেকে একটু শুনি। হ্যাঁ, ধন্যবাদ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সামার হিট ওপেন ক্যারাম টুর্নামেন্ট আমাদের রেগুলার শিডিউল টুর্নামেন্ট, এবং এটি সাধারণত ইউজুয়ালি সামারে হয়। এটি ইউরোপেও হয়ে থাকে। ইউরোপের আদলে গত প্রায় 4 বছর ধরে এটি রেগুলার বাংলাদেশ ক্যারাম ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে। এটি অনেকটা শর্ট ভার্সনে হয়ে থাকে। তো এইবার আমরা যেহেতু অনেক দিন ধরে খেলার বাইরে, লাস্ট টুর্নামেন্টটি হয়েছিল ভিক্টোরি ডে ক্যারাম টুর্নামেন্ট, তারপরে আর কোনো টুর্নামেন্ট হয়নি। সোফার আমাদের বিক্ষিপ্তভাবে কিছু ফাংশন হলেও টুর্নামেন্ট আর কোনো হয়নি। তো প্রায় আজকে 9 মাস পরে একটি টুর্নামেন্ট আমরা আয়োজন করতে যাচ্ছি। সামাজিক দূরত্বর যে বিধিনিষেধ রয়েছে সেটি মেনটেন করে আমরা করছি জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক, এবং আমার মনে হয় যে যুব ক্রীড়া মন্ত্রণালয় আমাদেরকে যে নির্দেশিকা দিয়েছে যে দূরত্ব মেনটেন করে, সবাই মাস্ক ব্যবহার করে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে আমরা চেষ্টা করছি যে সেভাবে আমরা টুর্নামেন্টগুলো অর্গানাইজ করার জন্য। এবং আমরা কোনো প্লেয়ারকে চেষ্টা করছি, এভাবে নীতিমালা দিয়ে দিয়েছি যে প্লেয়াররা কয়েন ধরতে পারবে না, কয়েন ধরবে আম্পায়ার, এবং আম্পায়ার আগেই হ্যান্ড স্যানিটাইজ করে নিবে। সো ফার আমার মনে হয় যে আমরা যেভাবে টুর্নামেন্টটি করছি, এবং এটি ওপেন স্পেসে করছি। ক্যারাম সাধারণত ইউজুয়ালি এসি রুমের মধ্যে খেলতে হয়, ছোট একটি রুমের মধ্যে খেলতে হয়। যেটি আমরা সবসময় ইনডোরে দেখে থাকি সেটি আজকে দেখছি আউটডোরে হচ্ছে, এবং বেশ রৌদ্র উজ্জ্বল জায়গাতে বেশ হচ্ছে। জি, এরকম একটি সময়, হেমন্তের সময় আমাদের মনে হয় যে এরকম রৌদ্র উজ্জ্বল আবহাওয়া এই প্রথম বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের ইতিহাসে কোনো একটি রেগুলার টুর্নামেন্ট এরকম ওপেন স্পেসে হচ্ছে। এক্স্যাক্টলি। লিওন ভাই, এখানে কারা কারা অংশগ্রহণ করেছে এই খেলাটিতে? এই মুহূর্তে আজকের যে টুর্নামেন্টটি, সেই টুর্নামেন্টে এখন পর্যন্ত প্রায় 30 জন প্লেয়ারের মতো অংশগ্রহণ করছে, এবং এখানে বাংলাদেশের কোনো বয়সসীমা আছে কিনা? না, কোনো বয়সসীমা নেই। এটি অনেকটা ওপেন। অনেক ফিমেল প্লেয়ার এসেছে নতুন করে, দেখলাম যে তাদের ইন্টারেস্ট গ্রো করেছে, দ্যাট ইজ ওয়াই তারা প্রথম আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আর আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়ন হেমায়ত মোল্লা, ওয়ার্ল্ড র্যাঙ্কিং 5th, সে এখানে খেলছে আজকের এই টুর্নামেন্টে। মোহাম্মদ আলী রবিন খেলছে, মেয়েদের মধ্যে আফসানা নাসরিন, ওরাও খেলছে। মোটামুটি ন্যাশনাল টিমের প্লেয়াররাও খেলছে, সালাউদ্দিন খেলছে ন্যাশনাল টিমের প্লেয়ার, বেশ কয়েকজন ন্যাশনাল টিমের প্লেয়ারও খেলছে, এবং জুনিয়ররা তো খেলছেই। বাট কাউকে আমরা প্রেশার ক্রিয়েট করছি না যে এই টুর্নামেন্টে খেলতেই হবে। একটা বিষয় হচ্ছে যে ন্যাশনালের কথা বলছিলেন, ন্যাশনাল প্লেয়াররা যেহেতু আছে, সেহেতু ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল যে ম্যাচগুলো সামনে আছে সেটি কি কি আছে? দেখুন, আজকে এটি হচ্ছে নভেম্বর। ইউজুয়ালি এই টাইমে আমাদের থাকার কথা ছিল মালয়েশিয়ায়। এটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল এই বছর, এবং আমাদের সেরকম প্রস্তুতিও ছিল। গত বছর এই টাইমে আমরা ইন্ডিয়াতে ছিলাম, এবং আমরা রেজাল্টও করেছিলাম। ইন্টারন্যাশনাল ক্যারাম ফেডারেশন কাপ পুনেতে আমরা রেজাল্ট করেছিলাম, তৃতীয় হয়েছিল প্রায় 15টি দেশের মধ্যে বাংলাদেশ। তো এইবারও কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মালয়েশিয়া হওয়ার কথা ছিল, এবং আমাদের ভালো প্রস্তুতিও ছিল, এবং আমরা বলেছিলাম যে মুজিব বর্ষে আমরা বাংলাদেশকে একটি পদক দিতে চাই। তো সেটি হলো না, এটি পিছিয়ে গেছে 1 বছর। আমাদের লক্ষ্য হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেটি মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে, সেখানে বাংলাদেশের রেজাল্ট তৃতীয় না, অ্যাটলিস্ট দ্বিতীয়, বা যদি চ্যাম্পিয়ন হওয়া যায় সেরকম একটি রেজাল্টের প্রত্যাশায় আমরা রয়েছি। বলছিলেন যে 9 মাস যেহেতু আসলে বন্ধ ছিল, সেই ধারাবাহিকতা থেকেই আসলে বলছি যে সামনে আসলে ফিউচার প্ল্যানিংটা আসলে কি কি আছে, মানে পদক্ষেপগুলো কি নিচ্ছেন? দেখুন, এটি হচ্ছে আমাদের ক্যারামকে তাদের নিজস্ব আঙ্গিনায় ফেরানো, খেলোয়াড়দেরকে জাস্ট ইটস ওয়ান কাইন্ড অফ গেট টুগেদার, এবং সেই সাথে খেলোয়াড়দের অনেক দিন ধরে খেলার বাইরে জাস্ট ম্যাচ টেম্পারমেন্টটা গ্রো করা। এবং এই টুর্নামেন্টের উপর ডিপেন্ড করবে
যে সামনে আমরা করোনার মধ্যে কিভাবে টুর্নামেন্টগুলো করব। এই টুর্নামেন্ট যদি সফল হয় তাহলে সামনে পদক্ষেপগুলো কি কি আছে, কি কি টুর্নামেন্ট আছে আপনার হাতে? নেক্সট মান্থে আমাদের বিজয় দিবস ক্যারাম টুর্নামেন্ট, যেটি আমাদের রেগুলার টুর্নামেন্ট, সেটি আছে, এবং তার পরবর্তীতে ক্যারাম একটি লিগ হবে, এবং তার পরবর্তীতে স্বাধীনতা দিবস ক্যারাম টুর্নামেন্ট রয়েছে, এবং এর পরবর্তীতে আমরা বাছাই শুরু করে দিব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপকে টার্গেট করে, এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যদি প্যান্ডামিক সিচুয়েশন যদি একটু ডেভেলপ করে তাহলে আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। অনেক ধন্যবাদ লিওন ভাই, আপনার ক্যারাম ফেডারেশন এগিয়ে যাক সেই শুভেচ্ছা থাকলো আপনার জন্য। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। দেখতে থাকুন ওয়ালটন প্রেজেন্টস খেলার জগৎ, দেখতে থাকুন এটিএন বাংলা।